প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা? হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে ৫৫ বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু। ৭ চুক্তি ও সমঝোতা স্মারকে এবারও নেই তিস্তা, হতাশ বাংলাদেশ। পদ্মা সেতুতে ১ বছরের মধ্যে যান চলাচল শুরু করতে কাজ চলছে রাত দিন, ২ শিফটের পরিবর্তে ৩ শিফটের পরিকল্পনা। বিদেশে বাড়ি করেছে কারা, পুরো তথ্য নেই দুদকের রিপোর্টে। হাইকোর্টের ক্ষোভ, ২৫০০ কোটি টাকা পাচারে জড়িত শতাধিক। 31st সামনে রেখে রাজধানীতে আবারও জাল টাকার দৌরাত্ম্য। জুরাইনে কারখানা থেকে নকল ৩২ লাখ টাকা ও ২০ লাখ রুপি সহ গ্রেপ্তার ৯। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল? চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। রেলপথে উত্তরাঞ্চলে আবার যুক্ত হলো বাংলাদেশ ও ভারত। আপাতত পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো। আগামী বছর ২৬শে মার্চ থেকে যাত্রী বহনও শুরু হবে। ৫৫ বছর পর এই রেল যাত্রাকে কেন্দ্র করে উচ্ছ্বাসের ঢেউ আসতে পড়ে উত্তরের সীমান্ত বন্দর চিলাহাটিতে। রতন সরকারের রিপোর্ট আর ছবি তুলেছেন শাকিল মাহমুদ। চিলাহাটি রেল স্টেশনে আবার সীমান্ত পারের হুইসেল বেজে উঠল ৫৫ বছর পর। তুমুল করতালি আর উল্লাসধ্বনির মধ্য দিয়ে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির উদ্দেশ্যে পণ্যবাহী একটি ট্রেন যাত্রা করে ঠিক দুপুর ১:৩৫ একসময়ের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র উত্তরের চিলাহাটি প্রাণচাঞ্চল্য হারিয়ে ফেলে পাক ভারত যুদ্ধের কারণে। এত বছর পর আবার এই রেলপথ চালুর দিনে তাই হাজার মানুষের ভিড়, নতুন করে স্বপ্ন বুনন। আমরা অনেক খুশি। এটা দুই দেশের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য এবং এখানে রেল যোগাযোগ, দুই দেশের একটা দারুণ সম্পর্ক স্থাপন হবে। দুই দেশের মধ্যে রেলপথ চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় সাধারণ মানুষ। অনেক উন্নতি করবে আমাদের দেশে এবং বিভিন্ন রকম রপ্তানি আমদানিতে সহায়ক হবে। এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনেক ধন্যবাদ। আপাতত মালবাহী ট্রেন চালু হলেও ২৬ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। দুই দেশের মধ্যে শুধু নয়, পর্যায়ক্রমে ভুটান ও নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ঘটবে। আমাদের অনেকদিন আশা ভরসা যে এটা চালু হলে পরে একেবারে আর ঢাকা থেকে সোজা উঠে একদম শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। আগামী ২৬শে মার্চ ২০২১ সাল আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতে ট্রেন চলাচল আমরা করতে পারি, তার জন্য আমরা উভয় দেশের রেল বিভাগ আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করছি। উত্তর সীমান্তের চিলাহাটি রেল স্টেশন থেকে ৩২টি ভারতীয় মালবাহী ওয়াগন নিয়ে বাংলাদেশের একটি লোকোমোটিভ ইঞ্জিন মুক্তিরহাট সীমান্ত রেখা অতিক্রম করে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগের পরও এই পথে রেল যোগাযোগ চালু ছিল। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায়। এর ৬ বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের এই রেল যোগাযোগ পুনঃস্থাপনে লেগে গেল ৪৯ বছর। রতন সরকার, সময় সংবাদ, চিলাহাটি, নীলফামারী। বাংলাদেশ ভারতের ঐতিহাসিক এই মুহূর্ত ধরা দেয় শেখ হাসিনা নরেন্দ্র মোদি ভার্চুয়াল বৈঠকে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে মোদি করোনা ভ্যাকসিন সহায়তার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় বলে আখ্যা দেন। এ সময় শেখ হাসিনা বলেন, মহামারীকালে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে চায় বাংলাদেশ। কথা ছিল মুজিব বর্ষের আনুষ্ঠানিকতায় সশরীরে ঢাকায় এসে যোগ দেয়ার। মহামারীর বাধায় সেটি ভেস্তে গেলেও এবার ডিজিটাল মাধ্যমে বৈঠকে বসলেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির জ্ঞান হায়দ্রাবাদ বেলা 11:30টায় দুই দেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো অংশ নিলেন শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল সামিটে। এতে গণভবন থেকে যোগ দেন শেখ হাসিনা ও নয়াদিল্লি থেকে যুক্ত ছিলেন নরেন্দ্র মোদি। আনন্দ, মুক্তি এবং উদযাপন। বৈঠকের শুরুতেই নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ভ্যাকসিন সহায়তাও গভীর সম্পর্কেরই দৃষ্টান্ত। किस कठिन समय में भारत और बांग्लादेश के बीच अच्छा सहयोग रहा। वैक्सीन के क्षेत्र में भी
हमारे बीच अच्छा सहयोग चल रहा है। প্রতি উত্তরে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব এখন যুগান্তকারী অধ্যায়ে, সময় এখন অর্থনৈতিক উন্নয়নে দ্বিপক্ষীয় সুযোগ কাজে লাগানোর। আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারে। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর বড় মাইলফলক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আসার আহ্বান জানান নরেন্দ্র মোদীকে। আপনার উপস্থিতি আমাদের যৌথ উদযাপনের গৌরবময় স্মৃতি স্মরণীয় করে রাখবে। এর আগে দুদেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষি সহ সহযোগিতামূলক 7টি সমঝোতা স্মারকে সই করে ঢাকা নয়াদিল্লি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকের পর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বললেন, তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ বাংলাদেশ, তবে সব কলঙ্ক ঘুচিয়ে সুন্দর সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী বলেও জানান মন্ত্রী। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন মোদি। ভারত বাংলাদেশ কূটনৈতিক আদান প্রদানে জনগণের প্রত্যাশার তালিকায় সবসময় সবার উপরে থাকে তিস্তা চুক্তি। দুই দেশের মধ্যে সারা বছর আলোচনার যোগসূত্র থাকলেও অমীমাংসিত ইস্যুগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত হয় শীর্ষ পর্যায়ের বৈঠকেই। তাই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলাতে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিকে চেয়েছিল সবাই। চাহিদার তালিকাটা লম্বা, সে তুলনায় কতটুকু প্রাপ্তি ঘটল সেটা জানাতে দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের যত ধরনের ভারতের সাথে সমস্যা আছে সবগুলো আমরা তুলে ধরেছি। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ হওয়ার ফলে আমরা বিভিন্ন রকম বড় বড় সমস্যা সমাধান করেছি আলোচনার মধ্যে। এবারও তিস্তা চুক্তি নিয়ে কোনো প্রস্তাবনা আসেনি। হতাশা লুকাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রীও। বললেন, অভিন্ন অন্যান্য নদীর ইস্যুতেও বাংলাদেশ প্রস্তাব রেখেছে দ্রুত নদী কমিশনের বৈঠকের। আমাদের আরো কয়েকটি নদীর সেই বিলি বন্টন নিয়ে প্রশ্ন আছে, আমরা সেইগুলো তুলেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন একটি জেআরসির মিটিংয়ের জয়েন্ট আপনার রিভার কমিশনের মিটিংয়ের তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানিয়েছেন। সীমান্তে হত্যা সহ নানা সংকট ঘুচিয়ে দুই দেশের সুন্দর সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী বলেও জানালেন মন্ত্রী। আমরা বাংলাদেশি লোক, আমাদেরও ফ্রাস্ট্রেট করে, তবে আমরা বিশ্বাস করি এবং আজকেও মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আবার অঙ্গীকার করেছেন যে নো লিথাল ওয়েপন ওখানে ব্যবহৃত হবে। আমরা তাদের অবশ্যই বিশ্বাস করতে চাই। আমরা সবসময় আশাবাদী। আমরা চাই না যে একজন লোক এই বর্ডারে মারা যাক। আনফরচুনেটলি এই ইনসিডেন্টসগুলো আপনার সময় সময় হয়ে আমাদের দুই দেশের যে এত সুন্দর সম্পর্ক সেইখানে একটা কলঙ্ক তৈরি করে। আমরা এই কলঙ্ক চাই না, আমরা আমাদের সুন্দর সম্পর্কটা চাইছি। করোনা মহামারীতে 3 কোটি ডোজ টিকা দিয়ে সহযোগিতার পাশাপাশি সম্প্রতি নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পাওয়া ভারত রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। 6টা নদীর কথা ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে বঙ্গবন্ধুর নামে একটি সড়কের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ সড়কের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময় এসেছে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেয়ার। বঙ্গবন্ধুর স্মৃতিকে সম্মান জানাতে মরিশাসের রাজধানী একটি প্রাচীনতম সড়কের নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অনলাইনের মাধ্যমে মরিশাসের বাংলাদেশের দূতাবাসে এ আয়োজনে যোগ দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার হোসেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মরিশাস সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ দেওয়া হয়। এক বছরের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল শুরু করতে দিন রাত চলছে কাজ। বর্তমানে 2 শিফটে কাজ করতে হচ্ছে। জনবল বাড়িয়ে 3 শিফটে কাজ হলে দ্রুত শেষ করা যাবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ।
সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর পাইল ও স্প্যান বানানোর ইয়ার্ডে গত 4 বছর ধরে চলেছে ব্যস্ততা। হাজার হাজার কর্মী দিনরাত কাজ করেছে সেখানে। এখন একই অবস্থা চলছে স্ল্যাব বানানোর ইয়ার্ডে। স্প্যানের উপর ও নিচের অংশে বসানোর জন্য প্রায় 3000 করে স্ল্যাব বানাতে হচ্ছে ইয়ার্ডে। শুরুর দিনগুলোতে পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে 4200 দেশীয় শ্রমিক ও 980 জন চীনা নাগরিক। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ফিরতে পারেননি 400 চীনা নাগরিক। প্রকল্প এলাকা ছেড়ে যায় 2200 দেশীয় শ্রমিক। ফলে প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ। এ অবস্থায় নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে প্রকল্পে কর্মরত আছেন 3000 বাংলাদেশি ও 700 চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের। 2টা টিম এখন কিন্তু কাজ করছে রোড ডেক বসানোর জন্য। আরেকটি টিম আগামী জানুয়ারির মধ্যে যুক্ত হবে, এই মাসের শেষের দিকে ডিসেম্বরে। এবং চতুর্থ টিম আমরা আশা করছি জানুয়ারির মধ্যে যুক্ত হবে, কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে ডেক বসানো শেষ করা। সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও 1.5 বছর। জনবল বাড়ানো হলে সেই কাজ 1 বছরে শেষের ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। করোনার প্রথম দফায় জনবলের যে সংকট তৈরি হয়েছে, এখন দ্বিতীয় দফায় সেটা কতটা কাটিয়ে ওঠা সম্ভব তা নির্ভর করছে লক্ষ্য অনুযায়ী কত সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে চলমান 2 শিফটে কাজের পরিবর্তে 3 শিফটে কাজ চালুর বিকল্প দেখছেন না সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বহুমুখী গবেষণার পাশাপাশি চাঁদে মানুষ পাঠানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। চেয়েছিলেন অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা, কিন্তু দেয়া হয় পুরনো রিপোর্ট। তাতে অসন্তুষ্ট দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, পুরনো কাহিনী নয়, দেশের বাইরে অবৈধভাবে কে কোথায় বাড়ি করেছেন, টাকা পাচার করেছেন তা 2 মাসের মধ্যে জমা দিতে হবে। আদালত আক্ষেপ করে বলেছেন, বিচার না হোক পাচারকারীদের নামও কি জানা যাবে না? আন্তর্জাতিক বাণিজ্যের নামে প্রতি বছর দেশ থেকে প্রায় 64,000 কোটি টাকা পাচার হয়। পাচারের টাকায় কানাডার বেগমপাড়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে করেছেন বাড়ি, গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান, এমন তথ্য উঠে আসে গণমাধ্যমে। এই পাচারকারীর সংখ্যা কত তার পরিসংখ্যান না থাকায় 1 মাস আগে তালিকা চায় উচ্চ আদালত। বৃহস্পতিবার দুদক, এনবিআর, সিআইডি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ রিপোর্ট দেয় আদালতে। কোনো রিপোর্টেই পাচারকারীদের সবশেষ কোনো তথ্য নেই। দুদকের রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত পাচারের সঙ্গে জড়িত শতাধিক ব্যক্তির নাম পেয়েছেন তারা। টাকার পরিমাণ 2,500 কোটি টাকা। এটিও পুরনো তথ্য। আদালত বলেছেন, কে কোন দেশে অবৈধভাবে অর্থ পাচার করেছেন, বাড়ি করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট রিপোর্ট দিতে হবে 2 মাসের মধ্যে। শতাধিক ব্যক্তি আর টোটাল টাকার পরিমাণ হবে 2,500 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। তবে স্কোয়ারলি এই টাকাটির সংখ্যা বেড়ে যেতে পারে, প্লাস ব্যক্তির সংখ্যাও এখানে বেড়ে যেতে পারে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়, পাচারকারীদের তথ্য সংগ্রহ করছেন তারা। আর বিএফআইইউ জানিয়েছে, কানাডার কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। আদালত আক্ষেপ করে বলেন, বিচার না হোক, অন্তত পাচারকারীদের নাম জানা দরকার সবার। বিভিন্ন লোক কথা বলছে, সেই কথাগুলো তো আদালতকে আমরা এবার দিতে পারি না। বিদেশি এজেন্সির সাথে যোগাযোগ করছে, আমাদের এমবাসির সাথে যোগাযোগ করছে। ওনারা যদি আমাদের যে ইনফরমেশন যদি আমরা যতটুকু জোগাড় করতে পারি, আমরা সব অবশ্যই আদালতে জানাবো। গত কয়েক বছর ধরে কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারের বিষয়টি লোকমুখে শোনা যায়। এ পাড়ায় 4 জন রাজনীতিবিদ সহ 28 জন সরকারি কর্মকর্তার বাড়ি থাকার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী জানালে অর্থ পাচারের বিষয়টি আবারও আলোচনায় আসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কেনাকাটার জন্য বিদেশ যেতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগকে অবশ্যই জানাতে হবে। বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2015 সালে BIWTCর 6 কোটি টাকার ফগ লাইট কিনতে আমেরিকা যায় তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান, পরিচালক জ্ঞান রঞ্জন শীল, সংস্থাটির GM
ক্যাপ্টেন শওকত সর্দার ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পঙ্কজ কুমার পাল। 4 সদস্যের এই দলে ইঞ্জিনিয়ার ছিলেন মাত্র একজন। এই প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালে পরীক্ষা করেন শীতকালের ফগলাইট, দেশে এনেও পরীক্ষা করেন গরমকালেই। তাই 6 কোটি টাকা খরচের পরও তেমন কাজে আসেনি এই বাতি। সরকারি 4 কর্মকর্তার এমন কাণ্ডে বিষয়টি গড়ায় আদালতে। এতে সফরের নামে আমলাদের আনন্দ ভ্রমণের লাগাম টানার নির্দেশ দেন হাইকোর্ট। প্রবাসের সময় আরও থাকছে। সকালে রিট, তারপরও 2 ঘন্টায় গুড়িয়ে দেওয়া হয় রাজধানীর সুন্দরবন মার্কেটের বেশ কিছু অংশ। দক্ষিণ সিটির ভূমিকায় হাইকোর্টের ক্ষোভ। আবারও রাজধানীতে ধরা পড়ল জাল টাকার বড় চক্র। এবারও আবাসিক ভবনে কারখানার হদিস। তবে এবার স্পট রাজধানীর জুরাইন। 20 লাখ ভারতীয় জাল রুপি, 32 লাখ বাংলাদেশি জাল টাকা সহ চক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 31st নাইট ও নিউ ইয়ারকে সামনে রেখে বড় চালান তৈরি করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। শাতিলা শারমিনের রিপোর্টার, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। নানা সামাজিক ও ধর্মীয় উৎসবকে ঘিরে জাল টাকা তৈরি ও বিপণন নতুন ঘটনা নয়। চলে অভিযান, গ্রেফতার হয় অপরাধী, কিন্তু আইনের ফাঁক ফোকর গড়িয়ে আবারও একই অপরাধে জড়ায় তারা। এই যে 500 কাগজ থেকে এদের 20 লাখ করে আসে, এর মনে করেন 20টা 25টা হয়, তাতে মনে করেন 2 কোটির উপরে চলে যায়। জাকেরের কাছে 7000 করে নিছি পার প্যাকেট, আর আমি 9000 টাকা প্যাকেট বিক্রি করছি। গোয়েন্দাদের তথ্য মতে রাজধানীর পশ্চিম জুরাইনের এই বাসায় চলত জাল টাকা ও রুপি তৈরির কাজ। বিশেষ ধরনের কাগজ, নিরাপত্তা সুতা, রং, কেমিক্যালস, ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, কাটার, বিভিন্ন রকমের ডাইস, উপাদানের যেন শেষ নেই। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আসল 4,05,000 টাকাও। কারো কাছ থেকে ধার করে, কারো কাছ থেকে সুদে করে এভাবে টাকা নিয়ে তার জেলখানা থেকে বের হয়েছে। মানে এদের টাকার প্রেশার দিছে, আমি কোনো কুলকিনারা না পেয়ে লাস্ট পর্যন্ত আবারই এই পথের প্রতীক হতে হয়েছে। এই জাকির হোসেন 2011 সাল থেকে জাল টাকা, বিশেষ করে ভারতীয় রুপি তৈরির জন্য কুখ্যাত ছিলেন। সবশেষ 2019 সালে ডিবির হাতে গ্রেফতার হয় সে। ডিবির কাছেই রয়েছে তার 8টি মামলা। দেশের প্রত্যন্ত এলাকা বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চলের রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরেও জাল টাকা তৈরি করে আসছে চক্রটি। 31st ও নিউ ইয়ার উপলক্ষে নকল নোটের চাহিদা বেড়ে যাওয়ায় কাজ চলছিল রাজধানীতেই। প্রথমবারই আমরা পুরো চক্রকে একসাথে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এই চক্রের সাথে যারা তৈরি করে তারা, যারা বিপণন করে তারা, এবং এই সকল বিপণনের সাথে আরও যারা সংশ্লিষ্ট, বিশেষ করে যারা মাল মেটেরিয়াল বিভিন্ন ধরনের সাপ্লাই দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুরো নেটওয়ার্ক গুড়িয়ে দিতে মাঠে থাকার কথা জানিয়েছে ডিবি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার সকালে রিট করা হয়, আমলে নেন আদালত। তারপরও অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয় রাজধানীর সুন্দরবন মার্কেটের বেশ কিছু অংশ। উচ্ছেদে 3 মাসের নিষেধাজ্ঞা দিয়ে দক্ষিণ সিটির ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। এক্সক্যাভেটর দিয়ে এভাবেই গুড়িয়ে দেওয়া হয় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের নকশা বহির্ভূত স্থাপনা। এর আগে বৃহস্পতিবার সকালেই হাইকোর্টে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে উচ্ছেদ বন্ধে রিট করা হয়। এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনকে অবহিত করেন রিটকারী আইনজীবী। তারপরও দুপুর 12টায় শুরু হয় অভিযান। মেহর মোয়াদের ট্রেড লাইসেন্স দিয়েছে, ভাড়া রিসিপ্ট কাটছে, সব কিছু করার পরে যখন আমাদের লাস্ট 6 লাখ করে টাকা নিছে, ট্রেড লাইসেন্স যখন দিছে আমরা জানি দোকানগুলো বৈধ, আর অবৈধ হওয়ার কিছুই নাই। আমরা আসলে পথে বসা ছাড়া আমাদের উপায় নেই। আমাদেরকে উচ্ছেদ করবেন না, আমাদেরকে সময় দিন, আমাদেরকে সময় দিয়ে উচ্ছেদ করুন। নিয়ম মেনেই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান সিটি কর্পোরেশনের এই দায়িত্বশীল কর্মকর্তা। এখন পর্যন্ত আমাকে কেউ বৈধ কাগজপত্র দেখেনি। আমরা বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন এগুলি বন্ধ করেছি। ভিতরে ঢোকার যে স্পেসেসগুলো এগুলো আমরা আগে খালি করছি এবং ভিতরেও কার্যক্রম চলছে। দুপুরে রিটের শুনানি শেষে উচ্ছেদ অভিযানের উপর 3 মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ইন দ্য মিন টাইম ওরা আবার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই কথা আমরা কোর্টকে জানানোর পরে হাইকোর্টে এই যে নজরে নিয়ে আসার পরেও কেন তারা কার্যক্রম পরিচালনা করতেছিল এই বিষয়ে খুব প্রকাশ করে। হাইকোর্টের নির্দেশনার পর বিকেল 3:30টার দিকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেল 4টার দিকে সরিয়ে নেওয়া হয় এক্সক্যাভেটর সহ ভারী সরঞ্জাম। আমরা যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওনারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকের এই অভিযান
একটু আগে আমাদেরকে বললো যে আমরা অভিযান বন্ধ ঘোষণা করেছি। ওনাদেরকে বারবার বলেছে যে এই মামলায় এই মার্কেটের রেট আছে, আপনারা এটা করা ঠিক হবে না, আপনারা কন্ডেম, কিন্তু কোনো অবস্থাতে ওনারা সেটা শোনেন নাই। নকশা বহির্ভূতভাবে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের 6 শতাধিক দোকান তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যদিও ব্যবসায়ীদের দাবি সিটি কর্পোরেশনের কাছ থেকেই যথানিয়মে দোকান বরাদ্দ নিয়েছেন তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। করোনার ভয়াবহতায় বিশ্বজুড়ে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে মারাত্মক ধস নেমেছে। বিগত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রপ্তানি নেমে এসেছে 30%। অথচ প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। এ অবস্থায় চলতি বছর রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেকর্ড, আগামী বছর ধস নামার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে করোনা সংক্রমণে বছরের শুরু থেকেই বিশ্ব বিপর্যস্ত, এখনও সে রেশ কাটেনি। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জনশক্তি রপ্তানিতে। চলতি বছরের 15 ডিসেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 1,96,499 জন। অথচ তার আগের বছর এই সংখ্যা ছিল 6,34,124 জন। এর বাইরে করোনা সংক্রমণ এড়াতে গত 10 মাসে বিভিন্ন দেশ থেকে 1 লাখের বেশি শ্রমিক দেশে ফিরে আসে। সীমিত আকারে যাচ্ছে, ওই দেশের বিধিনিষেধ বিভিন্ন কারণেই এই কোভিডকালীন সময় আমাদের কর্মীরা কম যাচ্ছে। জনশক্তি রপ্তানিকারক জেলাগুলোর মধ্যে প্রতি বছরই চট্টগ্রাম থাকে প্রথম সারিতে। গত বছর চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে 34,756 জন শ্রমিক গেল, চলতি বছর শ্রমিক গেছে মাত্র 10,861 জন। মানদাতার আমলের সিস্টেম অনুপাতে আমরা মেডিকেল দিলে দিন পর, ভিসা লাগাইতে গেলে আরও 15 দিন, পুলিশ ক্লিয়ারেন্স দিতে গেলে আরও 15 দিন, এই হিসেবে আমাদের 2-2.5 মাস বা 3 মাসের আগে আমরা কাউকে ফ্লাইট দিতে পারি না। গত বছর বাংলাদেশে রেমিটেন্স এসেছে 1,820 কোটি মার্কিন ডলার, কিন্তু চলতি বছর তা 20 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তবে জনশক্তি রপ্তানিতে ধস নামায় আগামী বছরের রেমিটেন্সে তার প্রভাব পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। যারা আসছে তারা যেতে পারতেছে না, যারা ওখান থেকে আসবে ওরা আসতে পারতেছে না। এই রেমিটেন্সটা তো আমাদের বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে টাকাটা আসতো, তো এইটা বন্ধ ছিল 6 মাস, যে এই প্রভাবটা অবশ্যই আমাদের এই ইয়াতে পড়বে। বিশ্বের 173টি দেশের সাথে বাংলাদেশের জনশক্তি রপ্তানির চুক্তি রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চালুর 7 বছর পরেও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেনি পানগাঁও ইংল্যান্ড কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে আমদানি কিছুটা বাড়লেও রপ্তানি হয় নামমাত্র। অবকাঠামোর সমস্যা, যথাসময়ে জাহাজ না পাওয়া ও পণ্য পরিবহনে সময় বেশি লাগাকে দুষছেন ব্যবহারকারীরা। যদিও প্রায় সব সুবিধা আছে দাবি করে ব্যবসায়ীদের ওপর দোষ চাপাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। হাজিরা শিউলির রিপোর্ট। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে ও কম খরচে পণ্য পরিবহনের জন্য 2013 নভেম্বরে পানগাঁও আইসিটি চালু করে সরকার। 32টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হলেও মাত্র 10টি জাহাজ এই রুটে কন্টেনার পরিবহন করছে। ব্যবসায়ীদের কন্টেনারের ভাড়া বেশি এবং প্রতিদিনই জাহাজে না থাকায় পানগাঁও দিয়ে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন তারা। এছাড়া নেই পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা ও শিপিং লাইনের অফিস। শিপিং লাইনের কন্টেনার ভাড়া ডাবল, তারপরে এখানে কানেক্টিংয়ের ব্যাপার আছে। দেখা যায় যে জাহাজ আইসা মাল আইসা পড়ে থাকে, কানেক্টিং জাহাজ পাওয়া যায় না। আমার এই একটা কন্টেনার আইসা রয়েছে 1 মাস ধরে, 1 মাসের মধ্যে সে মাল এখান থেকে জাহাজ পাচ্ছে না। তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। বিভিন্ন মাসুল কমানোয় পানগাঁও দিয়ে আমদানি কন্টেনার পরিবহন কিছুটা বাড়লেও অধিকাংশ সময় খালি কন্টেনার নিয়ে ফিরে জাহাজগুলো। এই বন্দরকে পুরোদমে সচল করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো সুবিধা সহ শিল্পাঞ্চলগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সবগুলোই ঢাকা শহরের বাইরে, যাদের জন্য পানগাঁও যাওয়ার থেকে চিটাগং যাওয়া অনেক বেশি সহজ হয়। কস্ট ওয়াইজও যদি বলি বা সময় হিসাবে যদি বলি, সেই জন্যই কিন্তু পানগাঁওটা রপ্তানির জন্য ওইভাবেই সেটা যাচ্ছে না। এক্সপোর্টের ক্ষেত্রেও কন্টেনারাইজ করার জন্য দেরি হচ্ছে, বা এক্সপার্ট লেবার
অন্যান্য সাপোর্টিং ইকুইপমেন্টগুলো আরও বাড়ানো দরকার, প্লাস বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি যোগাযোগে কিছুটা সমস্যা থাকলেও অন্যান্য সব সুবিধা আছে এখানে। জাহাজ যাদের আছে তারা বললেন যে কন্টেনার নেই, কন্টেনার যারা আনেন তারা বলেন করেন যে সবসময় জাহাজ নেই। এই দুটোর উন্নয়ন ঘটানোর জন্য ট্যারিফ কমিয়েছি 70%। বছরে 1.25 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও গত অক্টোবর পর্যন্ত পানগাঁও আইসিটি কন্টেনার হ্যান্ডলিং করেছে 16,000 টিউএস। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। এবার প্রবাসের খবর। আমরা আগেই জানিয়েছিলাম তুষার ঝড়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য বিপর্যস্ত। পুরো ব্যবস্থাই বিপর্যস্ত হয়ে পড়েছে, রাস্তায় জমে গেছে বরফের স্তূপ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তুষারপাতের খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সাকি। জি রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রিচার্ড। এই মুহূর্তে যে বিষয়টি চলছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে পরিমাণের বরফ জমেছে প্রায় 1 ফুটের মতো, সেই বরফ পরিষ্কারের কাজেই কিন্তু এখন ব্যস্ত রয়েছেন এই পূর্ব অঞ্চলীয় এলাকাবাসী। পাশাপাশি কিন্তু স্নোয়ের মধ্যে এটি একটি স্বাভাবিক ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য। স্নোয়ে অত্যন্ত ঠান্ডার মধ্যে, স্নোয়ের মধ্যেও কিন্তু কিছু মানুষ আছেন তারা এইরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বাসা বাড়ি থেকে বের হয়ে আসেন। ছেলেমেয়েরা, শিশুরা তারা কিন্তু এই স্নো নিয়ে খেলাধুলা করেন, কারণ এই বরফের মধ্যেই তারা কিন্তু বেড়ে উঠছেন, এই আবহাওয়ার মধ্যে বেড়ে উঠছেন। এবং বাংলাদেশি যারা অভিবাসী এখানে রয়েছেন তারাও কিন্তু এই আবহাওয়ার মধ্যেই কিন্তু তারা নিজেকে মানিয়ে নিয়েছেন এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। অন্য পাশে আমি এইদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি, আমার পেছনেও বিভিন্ন গাড়ি কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ প্রতিটা গাড়ির কাছে এবং গাড়ির মধ্যে কিন্তু কয়েক ফুট বরফ জমেছে। এবং বাসা বাড়ির সামনে যে পথ, ফুটপাত আছে, রাস্তা আছে, সেই রাস্তাগুলো কিন্তু বরফে আটকে গেছে। এখন প্রতিটা বাড়ির বাসিন্দাদের দায়িত্ব হচ্ছে তার বাড়ির সামনের অংশটুকু পরিষ্কার করা, কারণ যে সড়কগুলো আছে সেই সব বড় বড় সড়কগুলো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে এখানকার শহর কর্তৃপক্ষের, কিন্তু প্রতিটি বাড়ির সামনের যে অংশটুকু সেটির কিন্তু পরিষ্কার করার দায়িত্ব বাসিন্দাদের। এবং সেটি যদি তারা না করেন তাহলে কিন্তু সিটি কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু জরিমানা করতে পারে। এজন্য সবাই কিন্তু তড়িঘড়ি করে যথাসম্ভব যত দ্রুততার সঙ্গে বাসার সামনের অংশ কিন্তু তারা পরিষ্কার করছে। এরকম একটি সময়ের মধ্য দিয়েই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই পূর্ব উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা সময় কাটাচ্ছেন। পাশাপাশি যেটি আমি আগেও গতকালকে রাতে যখন তুষারপাত হচ্ছিল রিচার্ড, তখন আমি বলেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়বে, এবং কীরকম যে ঠান্ডা পড়ছে সেটা কিন্তু আমরা এখন অনুভূত হচ্ছে আমাদের কাছে, এবং আগামী কয়েকদিন আরও বেশি ঠান্ডা হবে। পাশাপাশি আজকে শীতের এই যে প্রথম যে বরফ, যে তুষার ঝড় হলো, এই আগামী 3-4 মাস কিন্তু নিয়মিতভাবেই এই তুষার ঝড় হবে এবং তুষারপাত হবে। এই জন্য তারা শারীরিকভাবে যেন উষ্ণ থাকা যায়, সেজন্য গরম কাপড়, বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই শীতকে, এই তুষারপাতকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ রিচার্ড, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তুষারপাতের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশে পলাতক 4 খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব হাইকোর্ট স্থগিতের নির্দেশ দেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী মুক্তিযোদ্ধারা। তারা বলছেন আদালতের এই রুলের মাধ্যমে ত্বরান্বিত হবে ঘাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গত 15 ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক 4 খুনি শরীফুল হক ডালিম, মুসলিম উদ্দিন, রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ও সাধারণ বাংলাদেশিরা। পলাতকদের মধ্যে রাশেদ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এখনো তাদের ফেরানো যায়নি। খেতাব বাতিল হলে দেশে এনে বিচার করা আরো সহজ হবে, স্পষ্ট বার্তা যাবে রাজনৈতিক আশ্রয়দাতা দেশগুলোতে। মহামান্য হাইকোর্টে যে সিদ্ধান্ত দিয়েছেন
ওই সিদ্ধান্তকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বাগত জানাই এবং এটা দেরিতে হলো, এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এটা মুক্তিযোদ্ধাদের পক্ষ শক্তির একটা বিজয় হয়েছে। খোদ যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড সহ কয়েকটি দেশে রাষ্ট্রীয় খেতাব বিবেচনা পুনর্বিবেচনার জন্য কমিটি রয়েছে। সেই কমিটিগুলো যে পর্যবেক্ষণ ও মূল্যায়ন দেয় তার ভিত্তিতে খেতাবের স্বীকৃতি বহাল বা বাতিল করা হয়। 1916 সালে যুক্তরাষ্ট্রে 900 সৈনিকের বীরত্বের খেতাব বাতিল করা হয়। আগামী 20 জানুয়ারি নতুন বাইডেন সরকার ক্ষমতা বুঝে নেওয়ার পর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। উন্নয়নের ধারাবাহিকতায় সামনের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। এই দেশের উন্নয়নে ভারতীয় নাগরিকরাও অনেক গর্ববোধ করেন। ৪৯তম বিজয় দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের বঙ্গবন্ধু মঞ্চে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন ছিল মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনার। মুক্তিযুদ্ধের প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত নির্মলা মিশ্র, মুক্তিযোদ্ধা বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির ছাড়াও এই আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার যে স্বপ্ন ছিল মুজিবুর রহমানের, সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন। মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও ভারত বাংলাদেশের সম্পর্কের অতীত বর্তমান নিয়ে যেমন বক্তারা আলোচনা করেন, তেমনি তাদের মুখে ফুটে ওঠে বাংলাদেশের উন্নয়নের কথা। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ আজ অভিজাত স্যাটেলাইট ক্লাবের সদস্য। বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের 5টি দেশের একটি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ভয়ঙ্কর উন্মাদনা ছিল এই বাংলাদেশের যুদ্ধকে ঘিরে শুরুতেই। তাই যে সমস্ত শহীদ এই যুদ্ধে মারা গিয়েছেন, এই লড়াইতে মারা গিয়েছেন, মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন, তাদের সকলকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধকালীন নানা তথ্য অতিথিদের সামনে তুলে ধরেন কাজী সাজ্জাদ আলী জহির, যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন সবাই। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। এবার বঙ্গবন্ধু টি-20 আসরের খবর। 23 ম্যাচের লড়াইয়ের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচের পালা। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ায় প্রতিপক্ষ খুলনাকে এগিয়ে রাখলেন কোচ সালাউদ্দিন। অন্যদিকে স্বপ্ন পূরণ করতে হলে সর্বোচ্চ ক্রিকেট খেলার প্রত্যয় মাহমুদুল্লাহর। মিরপুরে দুদলের ফাইনাল মাঠে গড়াবে শুক্রবার বিকেল। 8টিতে জিতেছে তারা। বিশেষ করে সর্বোচ্চ রান সংগ্রহ লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটির দারুণ শুরু তাদের জয়ের ভিত্তি করে দিয়েছে প্রতিবারই। আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজের প্রতাপে ফর্ম, কিংবা দলের প্রয়োজনে ব্রেক থ্রুতে শরীফুলের ভূমিকা, সব মিলিয়ে তারুণ্য নির্ভর চট্টগ্রামের দিকেই বাজি সবার। মাঠের বাইরে কোচ সালাউদ্দিনের ক্রিকেটীয় মস্তিষ্ক, এসব মিলে চট্টগ্রাম কিন্তু 12 জনের দল। সার্বিক বিবেচনায় ফাইনালের মঞ্চে চট্টগ্রামই ফেভারিট, কিন্তু মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে কৌশলী কোচ সালাউদ্দিন। টি-20 হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা এবং যাদের মাঠের ভিতরে যত ভালো মাথা থাকবে তারাই ম্যাচ জিতবে। তো সেদিক থেকে আমি বলবো যে খুলনা অনেক এগিয়ে আছে, কারণ তাদের অনেকগুলো বড় বড় মাথা মাঠের ভিতরে আছে। আগের 10টা ম্যাচ কি করছেন সেটার উপরে কোনো কিছু আপনার কিন্তু যায় আসবে না সেটা ফাইনালে দেয়। আমার মনে হয় ফাইনালে আপনি কীভাবে প্রেশারটা নিচ্ছেন এবং আপনি কতটা ভালো ডিসিশন নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কি আপনার রেজাল্টটা কিরকম হবে। সাকিব আসরে জ্বলে না উঠলেও তার উপস্থিতি প্রতিপক্ষকে চাপে ফেলে, কিন্তু তিনি নেই। তবে আছেন ওই একজন মাশরাফি বিন মুর্তজা, যিনি পারফর্মার, সাথে আবার দলের প্রাণ শক্তিও। বাস্তবিক অর্থে চট্টগ্রামের তুলনায় ব্যাটিংয়ে টপ অর্ডার কিংবা বোলিংয়ে অতটা ধারালো নয় খুলনা, কিন্তু মাশরাফি ইমরুলদের অভিজ্ঞতার সাথে মাহমুদুল্লাহর দূরদর্শী নেতৃত্ব গুণ ম্যাচের রং বদলে দিতে পারে। আমাদের টিমের এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশ অনেক আছে, তো আমি
আমি আশা করি যেন আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারবো। যদি আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের ফলে থাকবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু টি-20 আসরের স্বপ্নের ট্রফি দুই অধিনায়কের হাতে, তবে এই ট্রফিটি উঠবে একজনেরই হাতে। তার আগে শেষ বিকেলে শুরু হবে খেলা। শীতের সন্ধ্যায় শিশির সখ্যতা করবে মিরপুরের ক্যানভাসে, তাই ফ্লাড লাইটের আলোতে বোলিং করতে চাইবে না নিশ্চয়ই কোনো দল। সেক্ষেত্রে টস ভাগ্যও রাখবে বড় ভূমিকা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি আরেকবার, হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে ৫৫ বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু। ৭ চুক্তি ও সমঝোতা স্মারকে এবারও নেই তিস্তা, হতাশ বাংলাদেশ। বিদেশে বাড়ি করেছে কারা, পুরো তথ্য নেই দুদকের রিপোর্টে। হাইকোর্টের ক্ষোভ, ২৫০০ কোটি টাকা পাচারে জড়িত শতাধিক। এই ছিল প্রবাসের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।